আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। তো আজকে কিন্তু খুবই 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 চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি খুব দ্রুত আমরা শেয়ার করে দিই এবং শেয়ার করে ডান লিখে দিই যে ভাইয়া শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। হ্যাঁ এক্স্যাক্টলি, আজকে আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু আমাদের সামনে প্রাইমারি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা, তো আমাদের কি করতে হবে প্রিয় ভাই বোন আমার? বিসিএস এর প্রশ্ন বিসিএস এ হুবহু রিপিট নাও হইতে পারে, প্রাইমারি প্রশ্ন প্রাইমারিতে হুবহু রিপিট নাও হইতে পারে, কিন্তু প্রিয় ভাই বোন আমার বিসিএস এর প্রশ্নগুলো থেকে প্রাইমারিতে অনেক প্রশ্ন হুবহু চলে আসে। এবং মজার পর হচ্ছে অনেক সময় হুবহু না আসলে স্ট্রাকচারটা কপি করে চলে আসে। এবং অনেক সময় প্রাইমারি প্রশ্নগুলো বিসিএস এ চলে আসে, অথবা বিসিএস এর প্রশ্নগুলো নিবন্ধনে চলে আসে, বা নিবন্ধনের প্রশ্নগুলো বিসিএস এ চলে আসে। এবং মজার পর হচ্ছে আজকে বেশ কিছু প্রশ্ন আমি দেখাবো যে প্রশ্নগুলো বিসিএস এও আসছে, প্রাইমারিতেও আসছে, নিবন্ধনেও আসছে, 11 থেকে 20তম গ্রেড সহ অন্যান্য অনেক পরীক্ষায় আসছে। তো যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ শেয়ার করে দিই, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, কারণ সর্বোচ্চ শেয়ার হইলেই কিন্তু কি হবে বলেন, আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ কেয়ার দেওয়া হবে, মানে ভালোবাসা দেওয়া হবে। তো আমরা দেরি করবো না প্রিয় ভাই বোন আমার, আমরা কিন্তু শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, গুড, সবাই শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। আমরা একটু দ্রুত করবো ইনশাআল্লাহ, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যেন আমরা অবশ্যই দেরি করবো না ইনশাআল্লাহ, অবশ্যই দেরি করবো না, এবং অবশ্যই দেরি করবো না। প্রচুর পরিমাণে শেয়ার করে দিব, প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব যে ভাইয়া শেয়ার ডান। আমি আবার বলছি, আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ, এবং আজকের ক্লাস থেকে অনেক কিছু জানতে পারবো যেটা হয়তো আমরা আগে জানতাম না। এমন অনেক কিছু, মানে এমন অনেক নতুন কিছু জানতে পারবো ইনশাআল্লাহ, বা নতুন কিছু শিখতে পারবো। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা শেয়ার করে ডান লিখে দিই ভাইয়া শেয়ার ডান। একটু দ্রুত করতে হবে, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিই ইনশাআল্লাহ। গুড, শেয়ার করে ডান লিখে দিয়েছেন অনেক ভাই বোন, ইতিমধ্যেই শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, সবাই সবাই শেয়ার করে ডান লিখে দেই, সবাই শেয়ার করে ডান লিখে দিই ভাইয়া শেয়ার ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড। হ্যাঁ, আজকে কিন্তু খুবই খুবই দুর্দান্ত একটি ক্লাস হবে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ, খুবই দুর্দান্ত একটি ক্লাস হবে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দেরি করবো না প্রিয় ভাই বোন আমার, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব। তো একটু দ্রুত শেয়ার করে দিতে হবে ইনশাআল্লাহ। গুড, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। ওকে, ফাইন ফাইন ফাইন। ওকে, সবাই সবাই শেয়ার করে ডান লিখে দিই ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখে দিই ইনশাআল্লাহ। আচ্ছা, শোনেন না, মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমরা অনেক সময় চিন্তায় থাকি যে আসলে দেখেন আমি কোথায় থেকে পড়বো, কি পড়বো, এই জিনিসগুলো নিয়ে আমরা বেশিরভাগ ভাই বোন কিন্তু চিন্তায় থাকি অথবা ঘাবড়ে যাই। দেখেন, মজার ব্যাপার হচ্ছে আপনি যদি পড়াশোনাটা একটু গুছানোভাবে করেন, গুছানো ওয়েতে করেন, বিলিভ মি, কোনোভাবে আপনাকে আটকাইতে পারবে না। যেখান থেকে প্রশ্ন হোক আপনি পারবেন ইনশাআল্লাহ। একটা বিষয় যেটা আপনাদেরকে না দেখালেই নয়, সেটা হচ্ছে দেখেন, কিছু টপিক আছে যে টপিকগুলি সুপার ইম্পর্টেন্ট, যেগুলি থেকে প্রাইমারিতেও প্রশ্ন আসে, নিবন্ধনের প্রশ্ন আসে, বিসিএস এর প্রশ্ন আসে, 11 থেকে 20তম গ্রেড থেকে শুরু করে সকল পরীক্ষার প্রশ্ন আসে। তার মধ্যে প্রথম কাতারই থাকবে ভাইয়া আপনার, যদি আপনি প্রিপোজিশন, এক্স্যাক্টলি, এটা অনেকবার বলছি দেখেন আপনাদেরকে, সিনোনিম অ্যান্টোনিম, ফ্রেজ ইডিয়ম, এই জিনিসগুলো সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যানালজি থেকে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেয়, গ্রামাটিক্যাল যদি চিন্তা করেন, কন্ডিশনাল সেন্টেন্স ইদানিংকালে প্রচুর আসে। আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন, সব পরীক্ষায় কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। এবং কন্ডিশনাল সেন্টেন্স ভাই আপনাদেরকে এত সুন্দর করে এত সহজভাবে শিখিয়েছি, যেটা জাস্ট অ্যামেজিং, তাই না বলেন? কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আপনাদেরকে ভাই পড়িয়েছি অনেকবার, লাগলে এটার উপর আবার ক্লাস হবে, টেনশন নাই। হ্যাঁ, একটু সবাই শেয়ার করে ডান লিখে দিই, মাশাআল্লাহ, শেয়ার করে সাইফুল ভাই শেয়ার করে ডান লিখেছেন, পিঙ্কি আক্তার, হিজল বনের পাখি, গুড, মাশাআল্লাহ, বাচ্চু মিয়া, সবাই। আমরা দেখেন, শুনেন প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, আজকের ক্লাসটি খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ, এবং আজকে আমরা এমন অনেক নতুন কিছু জানতে পারবো যেটা হয়তো আগে জানতাম না। তো সেদিক থেকে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হইতে পারবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমরা দেরি করব না, কারণ যত বেশি শেয়ার হবে এবং যত দ্রুত শেয়ার হবে আমরা কিন্তু ক্লাসটা তত দ্রুতই শুরু করতে পারবো ইনশাআল্লাহ, এবং আশা করা যায় আপনারা আজকের ক্লাস থেকে অনেক অনেক বেশি উপকৃত হইতে পারবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি হচ্ছে আরজ, আপনাদের প্রতি পরামর্শ, আমরা দেরি না করে খুব দ্রুত করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, এক্স্যাক্টলি, গুড।
অনেকে শেয়ার করে ইতিমধ্যে ডান লিখে দিয়েছেন, মাশাআল্লাহ, গুড। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন ভাই, যেটা বলতে চাচ্ছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ ইদানিংকালে। অনেক পরীক্ষা বলতে বেশিরভাগ পরীক্ষা কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু প্রশ্ন চলে আসে, এবং আজকের যে এখানেও কিন্তু আছে। তারপরে দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে রাইট ফর্ম অফ ভার্ব, এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচ তো সুপার ইম্পর্টেন্ট। ভয়েস ন্যারেশন, এদের কথা না বললেই নাই, সুপার ইম্পর্টেন্ট। দেখেন এই কয়েকটা টপিক যদি আপনি আপনার নিজের মধ্যে বা নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারেন, যেখান থেকে প্রশ্ন আসে, যেভাবে প্রশ্ন আপনাকে আটকাইতে পারবে নিজের মধ্যে বা নিজের আয়ত্তের। ভাইয়ের কথা বুঝছেন কিনা? আমিনুল ভাই শেয়ার করে দিয়েছেন, মাশাআল্লাহ, গুড। সুলতানা নাদিরা শেয়ার করে দিয়েছেন, রোশনি খাতুন। আপনাদের সত্যি শোনেন না, আপনাদের ক্লাস নিতে এই জন্যই এত ভালো লাগে। মানে আমরা এতটা ডেডিকেশনের সাথে এই জন্যই আপনাদের ক্লাস নিতে পারি যে আপনারা কথা শোনেন, মাশাআল্লাহ। যে শেয়ার করতে বলতেছি, সবাই শেয়ার করে ডান লিখে দিচ্ছেন, এই জন্যই আসলে আপনাদের ক্লাস নিতে এত ভালো লাগে, আলহামদুলিল্লাহ, গুড। শেয়ার মেনশন ডান। আমাদের জুয়ানা আক্তার রহমানিকে অনেক ধন্যবাদ, শেয়ারও করে দিয়েছে, ডানও লিখে দিয়েছে, অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। শুনেন না, আমি আবার বলছি, রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমরা যত দ্রুত শেয়ার করে দিব ইনশাআল্লাহ, তত দ্রুত কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, শেয়ার আমরা কেন করব? কারণ আমাদের অনেক ভাই বোন রয়েছে, হ্যাঁ, যাদের চাকরি বাকরি নাই, বেকার, অনেক কষ্টে আছে, তাই না? বলেন কেন? ইংরেজি দুর্বল, বাংলায় দুর্বল, অথবা ম্যাথে দুর্বল। সো রেগুলার যদি আমাদের ক্লাসগুলো করেন, আল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আপনার দুর্বলতা চলে যাবে। এবং এমন কে কে আছেন এখানটাতে যে ভাইয়া আলহামদুলিল্লাহ রেগুলার ক্লাস করার কারণে, জব বেনিফিটের রেগুলার ক্লাস কারণে এখন আমার বাংলার ভয় দূর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলা এখন আমি আগের থেকে অনেক ভালো পারি, ম্যাথ আগের থেকে অনেক ভালো পারি, অথবা ইংরেজি আগের থেকে অনেক ভালো পারি। এমন কে আছেন একটু জানান তো, কে কোন বিষয়ে এক্সপার্ট হয়ে, মানে কি বলে, দুর্বলতা দূর হয়েছে, অথবা কে কোন বিষয়ে আগের থেকে স্ট্রং হয়েছেন, একটু বলেন তো ভাইয়াকে, যে ভাই আমি বাংলা আগের থেকে অনেক ভালো পারি আলহামদুলিল্লাহ, অথবা ম্যাথ ভালো পারি, অথবা ইংরেজি ভালো পারি। একটু জানেন তো ভাইকে, যে ভাই কে কোন বিষয়ে জব মিনিস্ট্রির ফ্রি ক্লাস করে করে কে কোন বিষয়ে অভিজ্ঞ হয়েছেন। আর আমরা সবাই রিয়েকশন ইউজ করবো, শোনেন প্রিয় ভাই বোন আমার, আমরা যদি কেউ ফেসবুকে পোস্ট করে, আমরা রিয়েকশন ইউজ করি না, বলেন? আমরা লাভ ব্রেক দিই, অথবা আমরা লাইক রিয়েক দিই। সো লাভ ব্রেক, লাইক রিয়েক যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, কারণ রিয়েকশন ইউজ করলে কি হয়, ক্লাসের রিচ বেড়ে যায়, প্রচুর রিচ বেড়ে যায়। সো আমরা সবাই শেয়ার করে ডান লিখে দিব, এবং অবশ্যই অবশ্যই যেটা করবো, প্রচুর পরিমাণে আমরা কি লিখবো, রিয়াকশন ইউজ করবো, লাভ ব্রেক, লাইক রিয়েক। ইংরেজি বাংলা আগের চেয়ে ভালো পারি আলহামদুলিল্লাহ, গুড। ইংরেজি আগের থেকে ভালো আলহামদুলিল্লাহ, ইংরেজি আগের চেয়ে ভালো পারি আলহামদুলিল্লাহ, গুড। ইংরেজি আগের থেকে ভালো আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ। বাংলা, গণিত, ইংরেজি আগের থেকে ভালো আলহামদুলিল্লাহ। স্যার আপনার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আবু হুজাইফা, প্রিয় ভাই আমার। স্যার আচ্ছা আচ্ছা, ইংরেজি আগের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ। শোনেন না, কে কোন বিষয় অভিজ্ঞ হয়েছেন এটা জানান, যে বাংলা আগের থেকে ভালো পারি, ইংরেজি আগের থেকে ভালো পারি, ম্যাথ আগের থেকে ভালো পারি, ঠিক আছে ইনশাল্লাহ। আর ক্লাসের সময় বাঁচান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জুয়েনা আক্তার আপু, মানে বাংলা আগের থেকে ভালো পারি আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, ইংরেজি ভয় দূর হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আজকে ক্লাসটি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। Choose the correct alternative and mark its letter on your answer sheet of just. আচ্ছা, স্টকিং আর ড্যাশ শক, শক মানে হচ্ছে মৌজা, এবং মজার হচ্ছে স্টকিং বলা হচ্ছে, স্টকিং একটা মানে নির্দিষ্ট মৌজার নাম, শর্ট খাটো মৌজার একটা নাম, লম্বা মৌজার একটা নাম। এবং মজার উপর হচ্ছে স্টকিং বলতে বোঝানো হয় আসলে লম্বা মৌজা বা মোজা যেটাকে আমরা বলি আর কি। আচ্ছা, এবং মজার উপর হচ্ছে এই লম্বাটুকু কতটুকু পর্যন্ত, হাঁটু পর্যন্ত। তো একটু চিন্তা করেন প্রিয় ভাই বোন আমার, একটা মোজা সেটা যদি হাঁটু পর্যন্ত লম্বা হয়, তাহলে সেটা ছোট না লম্বা? মানে একটু বুদ্ধি ঘাটান। স্টকিং মানে হচ্ছে হাঁটু পর্যন্ত লম্বা মোজাকে বলা হয়, হাঁটু পর্যন্ত লম্বা যে মোজা তাকে বলা হয় স্টকিং। সো এটা জাস্ট ন্যাচারালি এমনিতে আপনার মাথা কাজ করতেছে যে যেহেতু হাঁটু পর্যন্ত, তার মানে তো বিশাল লম্বা, এটা তো আর যাই হোক শর্ট হইতে পারে না, আর যাই হোক স্মল হইতে পারে না, আর যাই হোক বিগ হইতে পারে না। বিগ মানে তো বড়, আমরা লম্বা বলি, বড় বলি না, তাই না? বলেন যে এটা লম্বা মৌজা অথবা এটা খাটো মৌজা, এক্স্যাক্টলি, তার মানে লং, এক্স্যাক্টলি আনসার হবে লং। তাহলে দেখেন এই যে প্রশ্নটাই, স্টকিংস আর লং শক্স, শক্স মানে মোজা, আর স্টকিং বলতে স্পেশালি আলাদা করে লম্বা মোজাকে বোঝানো হয়। তাহলে শক্স মানে মোজা, আমরা যারা এতদিন মোজা পড়তাম, বা যেটাকে আমরা বাংলায় অনেকে মৌজাও বলেন, যাই বলেন না কেন সমস্যা নেই, তো আমরা কিন্তু এটা ইংলিশটা হয়তো জানতাম না। তো আজকে জেনে নিলাম শক্স মানে মোজা বা মৌজা যাই বলেন, আর স্টকিংস মানে আলাদা করে স্পেশালি লং মোজাকে বোঝানো হয়। ক্লিয়ার? ক্লিয়ার, গুড। লং মৌজা এই ওয়ার্ডটাই ধরেন এইবার প্রাইমারিতে চলে আসলো, কি করবেন বলেন? রাগ করবেন না, আজকে যারা ক্লাস করতেছেন তারা কিন্তু পারবেন ইনশাআল্লাহ। আনফরচুনেটলি, দুঃখজনকভাবে যারা ক্লাসে নাই বা যারা ক্লাস করতেছেন না, এই প্রশ্নটা আসলে কি পারবেন বলেন? আমি আবার বলছি, স্যাররা মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন বানান না। প্রাইমারি, বিসিএস বা নিবন্ধনের যে প্রশ্নগুলো হয় প্রিয় ভাই বোন আমার, এগুলো এই দুনিয়া থেকেই বানানো হয়।
হ্যাঁ, বিসিএস এর প্রশ্নগুলো দেখা যায় প্রাইমারিতে দেওয়া দেয়, প্রাইমারির প্রশ্ন আবার নিবন্ধনে দেওয়া দেয়, নিবন্ধনের প্রশ্ন আবার ধরেন বিসিএস এ দিয়ে দেয়, এভাবেই প্রশ্নগুলো বানানো হয়। আসমান থেকে প্রশ্ন আনেন না স্যাররা, বারবার বলতেছি। তো এই প্রশ্নগুলি দেখবেন হয় 11 থেকে 20 গ্রেডের পরীক্ষায়, অথবা প্রাইমারিতে, অথবা নিবন্ধনে, কোনো না কোনো পরীক্ষা দেখবেন এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য এত চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো করেন যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, আজীবন কাজে লাগবে ইনশাআল্লাহ এই জিনিসগুলো। ঠিক আছে? হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার্স পিন পয়েন্ট এর ক্লাস। আমাদের আবু হাবিব নূর ভাই একটা সুন্দর কথা বলেছেন ভাইয়া। আমাদের আবু হাবিব নূর ভাই বলছে, স্যার আপনি বলছেন ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, ওয়ার্কের সাথে অ্যাস বসে না। সো ওয়ার্ক আসলে আনকাউন্টেবল নাউন এবং ওয়ার্কের সাথে অ্যাস বসে না, কারণ ওয়ার্ক হচ্ছে ভাইয়া কাজ। সো ওয়ার্কের সাথে যদি আপনি অ্যাস বসান, যেমন আমি অ্যাস দিয়ে একটু লিখে দেখাই প্রিয় ভাই বোন আমার, ওয়ার্কস যদি অ্যাপস বসান তখন সেটা কাউন্টেবল নাউন হবে, এবং তখন এটার অর্থটার কাজ থাকবে না, ওটা অন্য কিছু হয়ে যাবে। তাই বুঝছেন? হ্যাঁ, খুব মনোযোগ। তাহলে ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এটা কখনোই প্লুরাল হবে না, এটার সাথে কখনোই অ্যাস বাই অ্যাস হবে না। আর আপনি ওয়ার্কের সাথে অ্যাস দিলে সেটা কাজ হবে না, অন্য কিছু হয়ে যাবে। ওয়ার্কের সাথে অ্যাস দিলে সেটার অর্থ হয়ে যাবে সাহিত্যকর্ম। সাহিত্যকর্ম তার অর্থ কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? সাহিত্যকর্ম। তাহলে সাহিত্যকর্ম আর কাজ কি এক জিনিস না ভিন্ন জিনিস? ভাইয়া বুঝছেন তো? তাহলে এটা একটা আলাদা ওয়ার্ড, এটা আলাদা একটা ওয়ার্ড, এটা একটা আলাদা ওয়ার্ড, এটা একটা আলাদা ওয়ার্ড, দুইটা এখানে দুইটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড বলেন তো ভাইয়া? দুইটা ওয়ার্ড। খুব মনোযোগ। এই যে বুক, কথার কথা, এটার প্লুরাল হচ্ছে ভাইয়া বুকস। তাহলে এটার অর্থ বই, এটার অর্থ কি ভাইয়া? বই। আর এটার অর্থ হচ্ছে বইগুলো, এটার অর্থ কি ভাইয়া? বইগুলো। তাহলে এটা কিন্তু একই ওয়ার্ডের সিঙ্গুলার প্লুরাল ফর্ম, কিন্তু এটা কিন্তু দুইটা ওয়ার্ড। ওয়ার্ক মানে কাজ, আর ওয়ার্কস মানে কিন্তু কাজগুলো না। ঠিক আছে? তাহলে এটা একটা আলাদা ওয়ার্ড, এটা একটা আলাদা ওয়ার্ড। ওয়ার্ক মানে কাজ, আর ওয়ার্কস মানে কাজ, সাহিত্যকর্ম। তাহলে আমার ভাই একটা উদাহরণ দিয়েছে, খুব সুন্দর একটা উদাহরণ। হাসান হ্যাজ রিড, হাসান পড়েছে মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়র। এক্স্যাক্টলি, শেক্সপিয়রের সাহিত্যকর্মগুলো সে পড়ে ফেলেছে। তাহলে ওয়ার্কস অফ শেক্সপিয়র, এটা শুদ্ধ। হ্যাঁ, ওয়ার্কস অফ শেক্সপিয়র। ঠিক আছে ইনশাআল্লাহ। এমন আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন কথার কথা ওয়াটার মানে পানি। ওয়াটার মানে কি ভাইয়া? পানি। তো ওয়াটারের সাথে কি অ্যাস দেওয়া যাবে? জীবনে কোনোদিন অ্যাস দেওয়া যাবে না। এখন অনেকে যে বলেন যে ওয়াটারের সাথে ভাইয়া অ্যাস দিলাম, দেওয়া যায় তো। তো ওয়াটারের সাথে যদি অ্যাস দেন তাহলে সেটা পানি হবে না, অন্য কিছু হয়ে যাবে। সেটা মানে হচ্ছে জলাশয়। তাহলে ওয়াটার মানে পানি, আর ওয়াটার্স মানে জলাশয়। ঠিক আছে? তাহলে যেসব কিছু আনকাউন্টেবল নাউন আছে যাদের সাথে অ্যাস দিলে অন্য একটা নতুন ওয়ার্ডের জন্ম হয়। এটা প্লুরাল হবে না, এটা আনকাউন্টেবলই থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু এটার সাথে অ্যাস দিলে অন্য একটা নতুন ওয়ার্ডের জন্ম হয়। ভাইয়া হাসান, আমাদের আবু হাবিব নূর ভাইয়া ক্লিয়ার কিনা একটু যদি প্লিজ বলতেন প্রিয় হাবিব ভাই আমার। আমাদের হাবিব নূর প্রিয় ভাই আমার একটু কমেন্টে জানাবেন এই ব্যাপারটা একদম সুপার ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। এই জন্যই প্রিয় ভাই বোন আমার এত চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এই যে দেখেন, এই যে একটা নতুন কিছু শিখে গেলাম। কারণ অনেকেই তো মনে করতে পারে আল্লাহ ওয়ার্কস, সাইদুল স্যার বলছিল ওয়ার্কস এর মানে এস বাই এস হয় না, কিন্তু এখানে তো আছে। তাহলে থাকতে পারে, কিন্তু তখন অর্থটা চেঞ্জ হয়ে যাবে, অর্থ হয়ে যাবে সাহিত্যকর্ম। তাই ক্লিয়ার? ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ওয়াটার মানে পানি, ওয়াটার্স মানে জলাশয়। ওকে, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। ওকে ভাই, তাহলে একটা নতুন কিছু শিখে গেলাম। পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, আজকে আমরা 25তম বিসিএস এর প্রশ্ন সলভ করতেছি। বিলিভ মি, এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, যেখান থেকে হুবহু অনেক কিছু হয়তো প্রাইমারির 3য় ধাপে কমন পেয়ে যেতে পারেন। ঠিক আছে? তো আজকের ক্লাসটা বেসিক্যালি বিসিএস প্লাস প্রাইমারি প্লাস নিবন্ধন প্লাস 11 থেকে 20 গ্রেড, মানে সবার জন্য। আর ইংরেজি ক্লাসগুলো সবসময় আমি সবার জন্য নিয়ে থাকি, সবার জন্য। মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং টু অ্যাবাউট দেয়ার এক্সাম রেজাল্ট। অনেক স্টুডেন্টস মানে অনেক ছাত্রছাত্রী এখন শুরু করে দিয়েছে তাদের এক্সামের রেজাল্ট নিয়ে। কি শুরু করে দিয়েছে? এক্সামের রেজাল্ট নিয়ে, পরীক্ষার রেজাল্ট নিয়ে মানুষ সাধারণত কি করে বলেন? প্রতিফলিত করে। পরীক্ষার রেজাল্ট নিয়ে মানুষ কি প্রতিফলিত করে? ইনকোয়ার, অনুসন্ধান করে, কমেন্ট করে, নাকি মানুষ কি করে? এক্স্যাক্টলি, পরীক্ষার রেজাল্ট নিয়ে এই পৃথিবীর সব মানুষ উদ্বিগ্ন হয়, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? পরীক্ষার রেজাল্ট নিয়ে আপনি সবাই উদ্বিগ্ন হয় কিনা বলেন? একটু ভয় লাগে, আল্লাহ কি জানি কি হয়, আল্লাহ পাস করি কিনা, তাই না? যতই ভালো পরীক্ষা হোক, একটু উদ্বিগ্নতা নিজের মধ্যে কাজ করে। তো পরীক্ষার রেজাল্ট নিয়ে মানুষ সাধারণত রিফ্লেক্ট হয় না, ইনকোয়ার হয় না, কমেন্ট হয় না, মানুষ কি হয়? ওরি হয়, অথবা উদ্বিগ্ন হয়। ক্লিয়ার? গুড, সবাই পারছেন হতে। এই যে দেখেন, এই জিনিসগুলা পড়লে হয় কি আপনার আস্তে আস্তে স্মার্টনেস বাড়বে। হ্যাঁ, ইংরেজি পড়ার দক্ষতা বাড়বে, রিডিং করার দক্ষতা বাড়বে। হ্যাঁ, এভাবে করে প্রশ্ন আনসার করার দক্ষতা বেড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? অনেক আননোন প্রশ্ন আনসার করতে পারবেন, যেটা জীবনে পারেন নাই, দেখেন না, এমন প্রশ্ন আনসার করতে পারবেন। হি টোল্ড মি হিজ নেম আফটার। তো আমরা এটা পড়াইছিলাম, মনে পড়ে? দেখেন এই জিনিসটা কতবার পড়াইছি ভাইয়া? বিফোর অর্থ কি যেন ভাইয়া? আগে বা পূর্বে। সো বিফোর অর্থ যেমন আগে, এই জন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়। খুব মনোযোগ দেখেন,
খুব মজার একটা টেকনিক। তাহলে বিফোর অর্থ কি জানো ভাইয়া? আগে। এই জন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, আগে কি হয় ভাইয়া? পাস্ট পারফেক্ট হয়। আবার দেখেন আফটার, আফটার অর্থ কি জানো প্রিয় ভাই বোন আমার? পরে। গুড। এই জন্য আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে কি জানো প্রিয় হয় আমার? গুড, হ্যাড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস, স্যার পেয়েছেন? আলহামদুলিল্লাহ, দেখতে থাকেন ইনশাআল্লাহ। তাহলে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি থ্রি। সো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, যেহেতু এখানে আফটার আছে আর আফটার মানে পরে, আর আফটার পরে পাস্ট পারফেক্ট হয়, তার মানে এখানে হ্যাড প্লাস বি থ্রি লাগবে। কি লাগবে? হ্যাড প্লাস বি থ্রি। সো খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। হ্যাড প্লাস বি থ্রি নাই মানে কাটা, হ্যাড প্লাস বি থ্রি নাই মানে কাটা, হ্যাড প্লাস বি থ্রি নাই মানে কাটা। একটা অপশন আছে, হ্যাড আছে, বি থ্রি আছে, হ্যাড আছে, বি থ্রি আছে, হ্যাড আছে, তার মানে আনসার হবে বি। দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা অ্যাটলিস্ট যদি কথার কথা চাকরি বাকরি তো আল্লাহ চাই তো আপনাদের হবে ইনশাআল্লাহ, যেহেতু প্রস্তুতি নিচ্ছেন। বাকি নিজের লাইফের জন্য ইংরেজিটা শেখা দরকার, এটা আমার মনে হয় আর কি। বেসিক্যালি ইংরেজি বা গণিতটা, ইংরেজি এবং গণিত এটা নিজের লাইফের জন্য হলেও শেখা উচিত, তাই না বলেন প্রিয় ভাই আমার? এই জন্য ইংরেজির কোনো ক্লাস হইলে কখনোই মিস করবেন না। সে আপনি প্রাইমারি পরীক্ষা দেন, বিসিএস দেন আর নিবন্ধন দেন, এটা দরকার নাই। যে কোনো পরীক্ষা দেন না কেন, সবাই ইংরেজি ক্লাসটা বা গণিত ক্লাসটা বা বাংলা ক্লাস এগুলো মন দিয়ে দেখবেন, কারণ এগুলো আপনার মানে ব্যক্তিগত জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। ধরেন এই টেকনিকটাই কথার কথা আপনি যদি শিখে রাখলেন, আপনার বাচ্চাকে তো পড়াইতে পারবেন প্রিয় ভাই আমার। চাকরি বাকরি তো হবেই, শুধু চাকরির জন্য পড়াশোনা করা এটা তো নিচু মন মানসিকতা, বরং নিজের ব্যক্তিত্বের জন্য শিখবেন, নিজের পরিবার পরিজন, হ্যাঁ, নিজের ফিউচার মানুষদেরকে যেন আপনি শিখাইতে পারেন, এই নিয়তে শিখবেন। তাহলে এইভাবে শিখাবেন ইনশাআল্লাহ। তাহলে বিফোর মানে আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি থ্রি। তো এখানে যেহেতু হ্যাড প্লাস বি থ্রি লাগবে, বি থ্রি নাই কাটা, একটা অপশন হ্যাড প্লাস বি থ্রি আছে, এটা ইনশাআল্লাহ বুঝছি। এই ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা প্রিয় ভাই বোন আমার, পাগলারা পাগলিরা ও পাগলিরা। ক্লাইমেট ইজ আ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। বলা হচ্ছে ক্লাইমেট মানে জলবায়ু, আর জলবায়ু বলা হচ্ছে ডট 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 অফ দ্য এনভায়রনমেন্ট। পরিবেশের জলবায়ু কি এটা জানতে চাইছে। দেখেন জলবায়ু বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট এলাকার 10-15 বছরের মানে আবহাওয়ার গড় অবস্থাকে বোঝানো হয়। কোনো একটা নির্দিষ্ট এলাকার আবহাওয়ার 10-15 বছর বা একটা নির্দিষ্ট সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে বোঝানো হয়, গড় অবস্থাকে বোঝানো হয়, গড় অবস্থাকে বোঝানো হয়, গড় অবস্থাকে বোঝানো হয়, আবহাওয়ার গড় অবস্থাকে বোঝানো হয়। তো খেয়াল করে দেখেন সাইজ মানে আকার। সো ক্লাইমেট ইজ আ মানে এই যে এনভায়রনমেন্ট পরিবেশ, পরিবেশের জলবায়ু কি পরিবেশের আকার? জলবায়ু কি পরিবেশের আকার? না। জলবায়ু কি পরিবেশের র্যাঙ্ক, সারি বা ক্রম? না। সিচুয়েশন মানে অবস্থা, ঠিক আছে, কিন্তু এটা অবস্থা বোঝানো বলতে কোন একটা গ্রাম বা শহরের অবস্থা বোঝায়। আমার গ্রামটা এখানে অবস্থিত অথবা শহরটা এখানে অবস্থিত, এই ধরনের অবস্থা মিন করে, তার মানে এটা হচ্ছে না। স্টেট মানে অবস্থা, তার মানে ক্লাইমেট ইজ আ স্টেট অফ এনভায়রনমেন্ট। ক্লাইমেট হলো পরিবেশের একটা অবস্থা, এবং ওই যে বললাম একটা দীর্ঘ সময়ের কোন এলাকার আবহাওয়ার গড় অবস্থাকে, গড় স্টেটকে, এভারেজ স্টেটকে ক্লাইমেট বলে। তার মানে আনসার হবে স্টেট। আনসার হবে কি ভাইয়া? স্টেট। আনসার হবে স্টেট। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। পরের প্রশ্নটা দেখেন কি পারেন। গুড ইনফরমেশন, আলহামদুলিল্লাহ। আমরা দেখেন, আমি আবার বলছি, রাগ করেন না প্রিয় ভাই বোন আমার, আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এবং বিসিএস প্রাইমারি নিবন্ধন এগারসি বিস্তুমার্কেট সবার জন্য এই ক্লাস, ভার্সিটি মেডিকেল নার্সিং সবার জন্য ক্লাস। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। এমন একজনও যেন না থাকে যে ক্লাসটা মিস করতেছেন। এখনো যারা ক্লাসে নাই, আমরা একটু রিয়েকশন ইউজ করে দিই অথবা একটু শেয়ার টেয়ার মেনশন টেনশন দিয়ে তাদেরকে নিয়ে আসি, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার কথা কি বোঝা যাচ্ছে? প্রিয় ভাই বোন গো, বুঝতেছি না? গুড, ওকে ফাইন। সবাই রিয়েকশন ইউজ করে দিন, হ্যাঁ, লাভ লাইক যেমন চাইতেন, কিন্তু রিয়েকশন ইউজ করে দিন, প্রচুর রিয়েকশন। অবজিয়াস ভাই, এটা না পড়াইলাম কয়দিন আগে, দেখেন এই সেম প্রশ্নগুলোই, এইটা মনে হয় প্রাইমারিতেও আসছে, নিবন্ধনে আসছে, এই দিনগুলো বারবার আসে, আবার আসবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে খেয়াল করেন, কত সুন্দর একটা প্রশ্ন। আই ফাইনালি কিল দ্য ফ্লাই। সো ফ্লাই মানে উড়া, কিন্তু এখানে ফ্লাই মানে উড়া না, এখানে ফ্লাই মানে মাছি। ফ্লাই মানে কি ভাইয়া? মাছি। তো বলতেছে কিল, কিল মানে কি করা? মেরে ফেলা বা হত্যা করা। সো এই যে বলতেছে, খেয়াল করে দেখেন, আই ফাইনালি কিল দ্য ফ্লাই, অবশেষে আমি মেরে ফেললাম মাছিটাকে। কাকে ভাইয়া? মাছিটাকে। কি দিয়ে মারছে খেয়াল করে দেখেন তো ভাইয়া? এই রোলড আপ নিউজ পেপার। ধরেন কথার কথা, আপনি একটা পেপার নিলেন, মনোযোগ, এটা একটা পেপার, তো এই পেপারটাকে আপনি খেয়াল করে দেখেন, রোল মানে পেঁচানো, রোল মানে পেঁচানো। তো আমরা সবাই এটা এরকম করি না, বলে তো ভাইয়া? এই যে একটা পেপারকে আমি এই যে পেঁচায় ফেললাম, এখন এটার নাম হয়ে গেল রোলড আপ নিউজ পেপার, মানে পেঁচানো নিউজ পেপার বা পেঁচানো পত্রিকা। তো এই পেঁচানো পত্রিকা দিয়ে আপনি এখানে একটা মাছি বসে চাষ করে আপনি একটা বাড়ি মারলেন, বাড়ি মেরে কি করলেন ভাইয়া? মাছিটাকে মেরে ফেললেন। এই কথাটা এখানে ইংরেজিতে বলা হয়েছে, আই ফাইনালি কিল দ্য ফ্লাই, আমি অবশেষে মেরে ফেললাম ফ্লাইটাকে। কি দিয়ে মারছেন ভাইয়া?
কোনো কিছু দিয়ে মারলে উইথ হয়, কোনো বস্তু দিয়ে মারলে বা টুল দিয়ে মারলে কি হয় বলেন তো ভাইয়া? উইথ হয়। তাহলে কি দিয়ে মারছি? এ রোলড আপ নিউজ পেপার, উইথ আর রোলড আপ, তার মানে আনসার হবে উইথ। তাহলে উইথ আর রোলড আপ নিউজ পেপার, উইথ আর রোলড আপ নিউজ পেপার, উইথ আর রোলড আপ নিউজ পেপার। ক্লিয়ার? গোল। এটা গতকালকে পড়াইছিলাম, এক্স্যাক্টলি এটা গতকালকে পড়াইছিলাম, গতকালকে। আচ্ছা, তারপরে দেখেন পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। উই মাস্ট লুক প্লিজ অর এলস হি উইল বি। দেখেন বুদ্ধি কারে কয়, হ্যাঁ দেখেন সূত্র না, বুদ্ধি দিয়ে আনসার করা যায়। উই মাস্ট লুক প্লিজ, আমরা অবশ্যই খুশি থাকবো, প্লিজ মানে হাসি খুশি থাকা অথবা আনন্দিত থাকা, কথার কথা। আমরা অবশ্যই আনন্দিত থাকবো, মনোযোগ দেখেন কেমনে আনসার করা যায়। আমরা আনন্দিত থাকবো, আমরা কি থাকবো বলেন তো প্রিয় ভাই বোন আমার? আনন্দিত থাকবো। অর অথবা, অথবা নতুবা হি উইল বি। দেখেন অর দিয়ে সাধারণত অর মানেই হচ্ছে এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, অথবা সহজ কথা বিপরীত হবে। এই পাশে যা হয়েছে ওই পাশে তার কি হবে বলেন? বিপরীত। আমরা যাব, আমরা খাবো, নাইলে সে রাগ করবে, তাই না বলেন? এক পাশে যা আছে তার অন্য অপর পাশে তার বিপরীত হবে, এটা হচ্ছে অরের বা এলসের বৈশিষ্ট্য। তো এখানে দেওয়া আছে হাসি খুশি বা আনন্দিত হওয়া, তাহলে তার বিপরীত শব্দ এখানে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে উই মাস্ট লুক প্লিজ, আমরা এমন ভাবে থাকবো যেন আমাদেরকে হাসি খুশি দেখায়, তাই না বলেন? আনন্দিত দেখায়, নাইলে সে কিন্তু কি হবে? কষ্ট পাবে, বা সে কিন্তু অসন্তুষ্ট হবে, সে কিন্তু অখুশি হবে, তাহলে এটার বিপরীত হবে। এটা যেহেতু খুশি, তার বিপরীত কি হবে? অসন্তুষ্ট বা অখুশি। তাহলে ডিলাইট মানে আনন্দ হচ্ছে না, এটা মিলে যাচ্ছে, এটা বিপরীত লাগবে। হ্যাপি মানে আনন্দ হচ্ছে না, ক্রস মানে কাটাকাটি হচ্ছে না। ডিসস্যাটিসফাইড তার মানে অসন্তুষ্ট। ডিসস্যাটিসফাইড মানে কি প্রিয় ভাই বোন আমার? অসন্তুষ্ট। তার মানে আমরা অবশ্যই হাসি খুশি থাকবো, অর হি উইল বি ডিসস্যাটিসফাইড, নাইলে সে কিন্তু রাগ করবে বা অসন্তুষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট পাবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এলস থাকলে বা অর থাকলে তার বিপরীত হয়, কি হয়? বিপরীত হয়। দ্য ম্যান ডাইড পড়েছিলাম ভাইয়া, একবার না অনেকবার? অনেকবার। এই সেম প্রশ্ন কোথায় কোথায় আসছে? বিসিএস এ, প্রাইমারিতে, নিবন্ধনে, 11 বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ভার্সিটি, নার্সিং প্রচুর আসছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এই জিনিসগুলি বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য ক্লাসটা মন দিয়ে করেন, আশা করা যে জীবনের সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ, আজকে জীবনের সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। ওকে, খুবই মজার প্রশ্ন। দ্য ম্যান ডাইড, ডাইড দেখেন ডাইড দিয়ে অনেকবার পড়াইছি, হ্যাঁ। ডাইডের পরে যদি থাকে বাই, হ্যাঁ, ডাইড বাই অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। এবং মজার পর হচ্ছে এই ডাইড বাই অ্যাক্সিডেন্ট, আমরা সবাই মনে করি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হলে সবসময় বাই হয়, কিন্তু ব্যাপারটা এমন না। এই ডাইডের পরে যদি প্রিয় হয় বোন আমার, সরি অ্যাক্সিডেন্টটা যদি এ থাকে আর্টিকেল অথবা দা থাকে, দা অ্যাক্সিডেন্ট, এক্সিডেন্টি। তো একটু খেয়াল করে দেখেন, এই যে আর্টিকেল যদি থাকে তাহলে ইন হবে প্রিপোজিশন, আর যদি আর্টিকেল না থাকে সেক্ষেত্রে বাই হবে। সো অ্যাক্সিডেন্ট দেখলেই বাই দিয়ে না, আবার বলছি অ্যাক্সিডেন্ট দেখলে বাই আনসার করবেন না। ডাইড বাই অ্যাক্সিডেন্ট তখন হবে যখন আর্টিকেল না থাকে, আর যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি দিতে হবে? ইন দিতে হবে। তাহলে হি ডাইড ইন এ অ্যাক্সিডেন্ট অথবা ডাইড ইন দা অ্যাক্সিডেন্ট। আর শুধু অ্যাক্সিডেন্ট থাকলে আপনি চাইলে বাড়ি দিতে পারবেন, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, কিন্তু কি হবে বলেন তো? ইন হবে। তারপর দেখেন ডাইড ফর মানে তো হচ্ছে দেশের জন্য মারা যাওয়া বা আত্মত্যাগ করা, এটা ওই নিবন্ধন পরীক্ষা আসছিল, তাই না বলেন? দেশের জন্য মারা যাওয়া, হ্যাঁ, এইগুলো আমরা কতবার পড়াইছি বলেন তো ভাই? দেশের জন্য মারা যাওয়া। তারপরে ডাইড কি বলে? ডাইড ইন, তারপর হচ্ছে ডাইড ফর তো দেশের জন্য মারা যাওয়া। ডাইড বাই, ডাইড অফ মানে হচ্ছে ভাই সাধারণত রোগে মারা যাওয়া, হ্যাঁ। ডাইড অফ কলেরা, ডাইড অফ ম্যালেরিয়া, ডাইড অফ ক্যান্সার অথবা ডাইড অফ করোনা ভাইরাস, এরকম কিছু মিন করে। আর ডাইড ফ্রম মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, অতিরিক্ত কোনো কাজ করে অথবা অতিরিক্ত ব্যায়াম করে মারা গেলে অথবা জখম হয়ে মারা গেলে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনজুরি হয়ে মারা গেলে। এটা নিবন্ধনের প্রথম ধাপে প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষা আসছিল 2023 সালে। তো ডাইট ফ্রম মানে অতিরিক্ত খেয়ে, অতিরিক্ত ব্যায়াম করে, অতিরিক্ত কাজ করে এবং জখম হয়ে মারা গেলে, যেটাকে আমরা ইংলিশে বলি ইনজুরি। তাহলে ডাইট ফ্রম হয়। তো যাই হোক, এখানে বলাই হচ্ছে ওভার ইটিং মানে অতিরিক্ত খাইয়া মরে গেছে, তাহলে অফকোর্স ডাইট ফ্রম ওভার ইটিং, দেখেন রাগ করিয়েন না, আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য মানে এত বেশি চিল্লাচিল্লি করি যে এই সেম জিনিসগুলো দেখেন আমরা পড়াইছি কি না বল, কতবার পড়াইছি এই সেম জিনিসই নিবন্ধনে, প্রাইমারিতে, ভার্সিটিতে, এইগুলোই। কেন? কিয়ামত পর্যন্ত এগুলোই আসবে। কেন আসবে? কারণ এর বাইরে নাই তো কিছু, বুঝছেন তো ভাইয়ের কথা? কারণ যে জিনিসগুলো আছে, নাউনের মধ্যে যে জিনিসগুলো আছে, প্রোনাউনের মধ্যে যে জিনিসগুলো আছে, প্রিপোজিশনের মধ্যে যে জিনিসগুলো আছে, এগুলো তো প্রতিদিন বাড়ে না। এমন না যে সকালে ঘুমায় রয়েছে, মানে রাতে ঘুমায় রয়েছে, সকালে উঠে থেকে বাইরে গেছে, না। নাউন যা ছিল, যত প্রকার ছিল, এখন এত প্রকার আছে, পার্সেন্টেজে যা ছিল তাই আছে, বুঝছেন তো? এগুলো থেকে প্রতিদিন কি বাড়ে বলেন? তার মানে একবার যদি ভালো মতো শিখতে পারেন, কোনোদিন আটকাইতে পারবে। এই জন্য এত চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো করেন। কিন্তু আফসোস আপনাদের ক্ষমতার প্রতি,
আপনারা ক্লাসগুলো না করার কারণে অনেক কিছু মিস করতেছেন। এ ফিউ অফ দ্য স্টুডেন্টস ওয়ার হবে প্রিয় ভাই বোন আমার, এ ফিউ অফ দ্য স্টুডেন্টস ওয়ার হবে, অফকোর্স ওয়ার হবে, অফকোর্স কি হবে, ওয়ার হবে। লিখে রাখেন ভাই, সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ। ডাইট ফর কখন হবে? ডাইট ফর লেখা আছে না এখানে, ডাইট ফর মানে দেশের জন্য মারা গেলে বা আত্মত্যাগ করলে তখন ডাইট ফর হবে, ঠিক আছে ইনশাল্লাহ, ডাইট ফর হবে। ওকে, পরের প্রশ্নটা দেখেন, হি অ্যাডভাইস মি। ভাই এটা কখন আসছে, কবে আসছে বলেন তো? 18তম নিবন্ধনে। আমি কেমনে বুঝাই আপনাদেরকে বলেন? 18তম নিবন্ধনে সেম প্রশ্ন, এই 18তম নিবন্ধনের প্রশ্নটা আসছে। 18তম নিবন্ধনের পরীক্ষাটা কয় সালে হয়েছে ভাই বলেন তো? 1988 সালে নাকি 2024 সালে? 24 সালে। তাহলে আপডেট না ব্যাকডেট? একদম আপডেট। তাই দেখেন আমি বুঝাইতে পারি না, হাই আমি যদি আপনাদেরকে কোনোভাবে বুঝাইতে পারতাম 2024 সালে, মানে ওই যে 15 তারিখে যে পরীক্ষাটা হইলো ওই পরীক্ষায় আসছে ভাই এটা হুবহু 25তম বিসিএস প্রশ্ন তুলে দিছে। এই জিনিসগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অ্যাডভাইসের পরে যদি অবজেক্ট থাকে, কি থাকে বলেন তো ভাইয়া? অবজেক্ট থাকে, সেক্ষেত্রে ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ, ঠিক আছে ইনশাআল্লাহ। জাস্ট এই অবজেক্টটা যদি না থাকে তখন জিরান্ড হবে, জিরান্ড হবে। যেহেতু এখানে অবজেক্ট আছে তাহলে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে টু, তারপরে গিভ, তারপরে আপ, টু গিভ আপ। তাহলে টু নাই কাটা, টু নাই কাটা, টু নাই, একটা টু আছে। তারা আমি আবার বলছি, যদি অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ হবে, আর যদি অবজেক্ট না থাকে অনেক সময় এমনও থাকতে পারে পরীক্ষায় প্রিয় ভাই বোন আমার, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। পরীক্ষায় কিন্তু এমনও থাকতে পারে, এই যে দেখেন, এই এরকম থাকতে পারে, অবজেক্ট নাই। যদি অবজেক্ট না থাকে অবশ্যই 100% জিরান্ড হবে, জিরান্ড হবে, জিরান্ড হবে, তার মানে তখন হয়ে যাবে গিভিং। তাহলে অবজেক্ট থাকলে ইনফিনিটিভ, অবজেক্ট থাকলে ইনফিনিটিভ, অবজেক্ট না থাকলে জিরান্ড। অবজেক্ট থাকলে ইনফিনিটিভ, অবজেক্ট না থাকলে কি হবে ভাইয়া? জিরান্ড হবে। ক্লিয়ার? 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 আপনারা কিন্তু শেয়ার করতেছেন না, এটা কিন্তু ঠিক না। আপনারা একদমই আজকে অবিচার করতেছেন, আজকে শেয়ার হচ্ছে না। হ্যাঁ, আরেকবার একটু শেয়ার করে দিই, আরেকবার একটু ধাক্কা দিই প্রিয় ভাই বোন আমার, তাহলে অনেকগুলো শেয়ার হয়ে যাবে এবং অনেক ভাই বোন ক্লাসটা করে উপকৃত হবে ইনশাআল্লাহ। আরেকবার একটু শেয়ার করে দিই ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, এটা খুবই মজার একটা প্রশ্ন। দ্য এক্সপ্রেশন আফটার ওয়ান্স ওন হার্ট, আফটার ওয়ান্স ওন হার্ট এর মানে কি? আফটার ওয়ান্স ওন হার্ট মানে হচ্ছে কারোর নিজের পছন্দে কোনো কাজ করা, কারো নিজের পছন্দে কোনো একটা কাজ করা, বা কারো নিজের পছন্দ, সহজ কথায় কারো নিজের পছন্দ। তো নিজের ইংলিশ কি জানো ভাইয়া? নিজের ইংলিশ মানে হচ্ছে আমরা সবাই জানি ওন, আর পছন্দ মানে কি জানো ভাইয়া? লাইক, তাই না বলেন? আর ওনের পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে লাইকিং বানানো হয়েছে, মানে ওই যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত নাউন হয়ে যায় আর কি। যাই হোক, এই যে টু ওয়ান্স ওন লাইকিং, টু ওয়ান্স ওন লাইকিং, ওয়ান মানে কারো, ওন মানে নিজের, লাইকিং মানে পছন্দ। তার মানে আফটার ওয়ান্স ওন হার্ট মানে হচ্ছে কারো সর্বোত্তম পছন্দ বা কারো নিজের পছন্দ, কারো নিজের পছন্দ। ক্লিয়ার? সবাই লিখে রাখি, লিখলে মনে থাকে প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখবো, তাহলে আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। The day of my sister's marriage is drawing near. বলতেছে আমার বোনের বিবাহ কাছাকাছি। আমার বোনের বিবাহটা কি ভাইয়া? কাছাকাছি। তাহলে আমি যদি প্রশ্ন করি আমার বোনের বিবাহ কবে বা কখন, নিয়ার, কাছাকাছি, নিয়ার বা কাছাকাছি। কোথায়, কখন, কেন, কিভাবে যে প্রশ্নগুলো একবার পাওয়া যায়। এবং ওদের উপর হচ্ছে যেহেতু ড্রয়িং, এই ভার্বটাকে মডিফাই করতেছে নিয়ার, আর ভার্বকে মডিফাই করলে সে অ্যাডভার্ব হয়ে যায়, অর্থাৎ যেভাবেই চিন্তা করেন এটা অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আরো একটা লজিক আছে, নিয়ার সাধারণত প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত কি হয় বলেন তো? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে, কি থাকে? ফুল স্টপ থাকে। প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আমরা অনেক সময় বলি না, হি সেটস নিয়ার মি, অথবা হি সেটস বিসাইড মি, সে আমার পাশে বসলো, অথবা সে আমার কাছাকাছি বসলো। ঠিক আছে, অনেকগুলো লজিক বললাম। তাহলে ড্রয়িং মানে আমার বোনের বিবাহটা কাছাকাছি, কখন হবে? এই তো কাছাকাছি। তাহলে ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এই সব মিলে এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব, বিইআরবি। ক্লিয়ার? পারবো প্রিয় ভাই বোন? গুড, সবাই পারবে, পারবে পারবে পারবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন, আমি বারবার বলছি দেখেন, লিখলে মনে থাকে। আমরা সবাই লিখে রাখবো, তাহলে আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। জীবনেও ভুলবেন না। এই জিনিসগুলো অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার আসছে এবং আবার আসবে। আমি জেনে শুনে বুঝে সব জেনে বুঝছি। প্রাইমারিতে নিবন্ধনে 11 থেকে 20তম গ্রেডে পরীক্ষা দেবেন, এই জিনিসগুলো আবার কমন পাবেন ইনশাআল্লাহ। তো যারা ক্লাসটা করতেছেন তারা তো অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। দুঃখজনকভাবে যারা ক্লাসটা করতেছেন না তারা মারাত্মক রকমের মিস করতেছেন, মারাত্মক রকমের। ঠিক আছে, তো ক্লাসটা মন দিয়ে করেন, আশা করি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। ও সরি, চলে গেল এটা। আচ্ছা, এটা গতকালকে পড়াইছিলাম মনে হয়, তাই না বলেন? জিনিসগুলো অনেক আসে। এখন ফ্যাক্ট হচ্ছে দেখেন, ডিউরিং, এই ডিউরিং শব্দটা ব্যবহৃত হয় আসলে কোনো একটা কাজ চলাকালীন। কোন একটা কাজ কি ভাইয়া?
চলাকালীন। আচ্ছা খেয়াল করে দেখেন, ধরেন আমার এখন ক্লাস চলতেছে, কেউ যদি আসে তাহলে সে কি বলবে, আই ওয়েন্ট টু জব মেডিসিন ডিউরিং দ্য ক্লাস। ডিউরিং দ্য ক্লাস তার মানে ক্লাস চলাকালে আমি জব মেডিসিনে গিয়েছিলাম, ক্লাস চলাকালে আমি জব মেডিসিনে গিয়েছিলাম। সো ডিউরিং দ্য ক্লাস, ডিউরিং দ্য ক্লাস। সো কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস চলাকালীন বলতে ডিউরিং ব্যবহৃত হয়। সো খেয়াল করে দেখেন, ঋতু, এই যে সামার, এটা একটা ঋতুর নাম। কিসের নাম বলেন তো ভাইয়া? ঋতুর নাম। তো এই যে ঋতু, ঋতু কি 1-2 দিনের মধ্যে থেমে যায় নাকি চলতে থাকে? না, ঋতু আসলে 1-2 দিনে থেমে যায় না, ঋতু আসলে চলতে থাকে, চলতে থাকে, আমরা যেটাকে বলি চলমান। তো মজার ব্যাপার হচ্ছে মিনিমাম 2 মাস ধরে চলে, তাই না? বাংলাদেশের কথা যদি চিন্তা করি, শরৎকাল 2 মাস, হেমন্তকাল 2 মাস, বসন্তকাল 2 মাস, মিনিমাম 2 মাস ধরে চলে। তার মানে এটা চলতে থাকে। এই জন্য ঋতুর পূর্বে আজীবন আপনাকে ডিউরিং বলতে হবে, বুঝছেন তো? যদি আপনি চলাকালীন বুঝাইতে চান তাহলে ডিউরিং দ্য ঋতু, না ডিউরিং দ্য সামার, ডিউরিং দ্য উইন্টার, ডিউরিং দ্য অটাম, ডিউরিং দ্য স্প্রিং, ডিউরিং দ্য ডট ডট ডট। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে ঋতু যেহেতু চলতে থাকে, যেন ঋতুর পূর্বে সারা বছর ডিউরিং হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে খেয়াল করে দেখেন, ঋতুর পূর্বে ডিউরিং, এই যে সামার একটা ঋতুর নাম, মানে হচ্ছে গ্রীষ্মকাল। সো এটার পূর্বে ডিউরিং নাই মানে কাটা, কারণ ঋতু চলতে থাকে। ঋতু কি থাকে ভাইয়া? চলতে থাকে, এই জন্য ডিউরিং হবে। তারপরে দেখেন এখানে সামারের পূর্বে ডিউরিং নাই মানে কাটা, এখানে সামার পূর্বে ডিউরিং নাই মানে একটা অপশনে, এই যে দেখেন একটা অপশনে, মানে অপশন ডিতে, অপশন ডিতে দেখেন এই ডিউরিং এর পূর্বে কি আছে ভাই? দেখেন তো, সরি সামারের পূর্বে ডিউরিং আছে, তার মানে আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি। তাহলে দেখেন হাসপাতালে ইংলিশ হচ্ছে ভাইয়া ইন হসপিটাল, ক্লাসে ইংলিশ আমি ক্লাসে মানে আই এম ইন দ্য ক্লাস, আমি হাসপাতালে মানে আই এম ইন দ্য হসপিটাল বা আই এম ইন হসপিটাল। মনোযোগ, তাহলে ইন ব্যবহৃত হয়েছে এখানে। তারপরে দেখেন 6 সপ্তাহ ধরে, আমরা গতকালকে পড়েছিলাম ধরে বুঝাইলে ফর হয়, ধরে বুঝাইলে কি হয় বলেন? ফর হয়। তাহলে এখানে বলা হচ্ছে ফর 6 মান্থ, মানে 6 সপ্তাহ ধরে। তাহলে ধরে বুঝাইলে ফর হবে, কোথাও অবস্থান করলে ইন হবে, এবং ঋতুর পূর্বে ডিউরিং হবে। সব ঠিকঠাক আছে অপশন এর জন্য আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি ডি। ভাই ক্লাস কি বুঝতেছে? ভালো লাগতেছে? বুঝতেছি? মজা মজা মজা। ওই পারবো? প্রিয় ভাই বোন আমার, ও ভাই বোন, ভাই বোন গো, মানিকেরা, গুড, সবাই বুঝতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইক ডিউরিং দ্য সামার। গুড, সুন্দর হয়েছে, গুড। ঠিক আছে নাজমুন, মোহনা, ইনশাল্লাহ টেনশন নাই, হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ হবে। ওকে ভাই, পরের প্রশ্নটা দেখেন, খুব ইম্পর্টেন্ট। হি ইন্টেন্স, ইন্টেন্ট মানে ইচ্ছা করা, ইন্টেন্ট মানে কি করা ভাই বলেন তো? ইচ্ছা করা। আচ্ছা, তাহলে হি ইন্টেন্ট মানে তার ইচ্ছা করতেছে টু ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর 2 মান্থস। কয় মাসের জন্য ভাইয়া? 2 মাস, মানে তার 2 মাসের জন্য দেশে থাকতে ইচ্ছা করতেছে। কয় মাস বলেন তো ভাইয়া? অথবা সে দেশে থাকার, মানে 2 মাস দেশে থাকার ইচ্ছা পোষণ করছে, অথবা সে 2 মাস দেশে থাকতে চায়। কয় মাস? দেখেন ভাইয়া, কেউ যদি কোনো জায়গায় চিরস্থায়ীভাবে বসবাস করে বা লম্বা সময় ধরে বসবাস করে, সেক্ষেত্রে কি হয় বলেন তো ভাইয়া? লিভ হয়। সাময়িক সময়ের জন্য কেউ যদি কোথাও বসবাস করে বা কোথাও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে স্টে হয়। কি হয় বলেন তো ভাইয়া? আমরা বলেন না, আরে তুমি কোথায় স্টে করতেছো? হ্যাঁ, আমাদের কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, স্যার আপনি তো বগুড়া ক্লাস নিতে গেছেন, কোথায় স্টে করতেছেন? আরে বগুড়া একটা হোটেলে স্টে করতেছি। ওই হোটেলে কি লিভ হয় না স্টে হয়? মাথা খাটান বুদ্ধি। হোটেলে পৃথিবীর কোনো মানুষ লিভ করে না, লিভ করে, লিভ সাধারণত একটা লম্বা সময় ধরে হইলে, লম্বা সময় কোথাও বাস করলে লিভ হয়। আর যদি অল্প সময় হয় সেক্ষেত্রে স্টে হয়। স্টপ মানে তো বন্ধ হয়ে যাওয়া, হাল্ট মানে হচ্ছে সৈন্যদের সাময়িক সময়ের জন্য নিবৃত্তি দেওয়া আর কি। তো যাই হোক, ও এখানে আনসার বের হয়ে গেছে, হয়ে গেলি তুই। আচ্ছা, তার মানে আনসার হবে স্টে। এক্স্যাক্টলি, অনেকে বুঝে গেছেন। কেন? স্পষ্ট বলা আছে 2 মাস। তো 2 মাসের জন্য কেউ কোথাও বাস করে না। 2 মাস থাকলে, 2 মাস, 1 মাস, 3 মাস, 15 দিন, 3 দিন, 1 দিন থাকলে স্টে হয়। ক্লিয়ার ইনশাল্লাহ? আর যদি 5 বছর 10 বছর ধরে কোথাও থাকে, সেক্ষেত্রে কি হয়? লিভ হয়। আর থেমে গেলে স্টপ হয়। আর হল্ট হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন, সাময়িক নিবৃত্তি। সাময়িক নিবৃত্তি, এটা সৈন্যদের সাথে ব্যবহৃত হয় এই শব্দটা, সৈন্য বা সোলজারদের সাথে ব্যবহৃত হয়। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড। স্টে ইন দ্য কান্ট্রি ফর 2 মান্থ। হোয়াট আর ইউ সো অ্যাংরি? অ্যাংরি পর সাধারণত অ্যাবাউট হয়। অ্যাংরি পর কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাবাউট হয়। অলরেডি আমরা মনে হয় 3টা প্রিপারেশন পেয়ে গেছি, তাই না বলেন? 3টা-4টা প্রিপারেশন আসে বিসিএস এ। এবং এই বিসিএস এর প্রশ্নটা এই জন্য নিয়েছি, কারণ সামনে প্রাইমারি পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা থেকে অনেক প্রশ্ন হুবহু চলে আসতে পারে। এই জন্য আজকের এই প্রশ্নটা পড়ানো, কারণ এই প্রশ্নের মধ্যে অনেক কিছু আছে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। The parents become extremely dash when their son had not returned by 11 o'clock. তা কি বলে? সন্তান গভীর রাত পর্যন্ত যদি বাসা বাইরে থাকে, অথবা গভীর রাত হয়ে গেল যদি বাসায় না ফিরে, তো তখন বাবা মা কি করে বলেন?
হ্যাঁ, সন্তান যদি গভীর রাত হয়ে গেল বাসায় না ফিরে, তখন বাবা মা কি অ্যানয়েড, বিরক্ত হয়? বাবা মা কি এংরি, রাগ করে? বাবা কি ডিস্টার্ব ফিল করে? নাকি বাবা মা উদ্বিগ্ন হয়? দেখি কে বলতে পারেন, দ্রুত দ্রুত দেখি কে পারে কে পারে কে পারে। ভাইয়া মাথা কাজ করতেছে, সূত্র দরকার নেই, বুদ্ধি বুদ্ধি। ঠিক আছে ইনশাল্লাহ, মাশাল্লাহ, গুড গুড গুড, সবাই বুঝে গেছে আলহামদুলিল্লাহ। সবাই সবাই দ্রুত আনসার করেন দেখি, সবাই পারে গেছে। আমি কি বলবো, আপনারা তো আমার থেকে ভালো করেন আলহামদুলিল্লাহ। তাহলে বাবা খেয়াল করে দেখেন, দ্য প্যারেন্টস বিকাম এক্সট্রিমলি অ্যাংশাস। প্যারেন্টস মানে বাবা মা এক্সট্রিম পর্যায়ে এবং খুব বেশি উদ্বিগ্ন হয়ে গেছে। ওয়েন দেয়ার সন, যখন তাদের সন্তান হ্যাড নট রিটার্ন বাই 11 o'clock, 11টার মধ্যে বাসায় ফিরে না আসায় তাদের বাবা মা কি হয়ে গেছে, মারাত্মক রকমের উদ্বিগ্ন হয়ে গেছে। ক্লিয়ার 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 ক্লিয়ার, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন? ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার। পরের প্রশ্নটা দেখেন, আই ড্যাশ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ড ইন ইউর হোম। আই স্পেন্ড ইন ইউর হোম মানে আমি তোমার বাড়িতে যে সময়টা কাটিয়েছি। আই ড্যাশ রিমেম্বার, সেই সময়টার কথা আমার মনে পড়ে। তোমার বাড়িতে যে সময়টা আমি কাটিয়েছি সেই সময়টার কথা আমার কি করে মনে পড়ে। এখন খেয়াল করে দেখেন ভাইয়া, আপনি কি চাইলেই বলতে পারবেন যে এবার এবং হার্ডলি এগুলো সাধারণত নেগেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর মানে হচ্ছে মনে পড়ে না। এর মানে তো আপনি যদি কোনো একটা ভালো জায়গায় যান, কারো বাসায় বেড়াইতে যান, এটা কি মনে পড়ে না পড়ে না? মনে পড়ে যে তুমি অনেক আদর করছিলা, তুমি অনেক কিছু আপ্যায়ন করছিলা, অনেক খাওয়াইছিলা, আমাদেরকে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখাইছিলা, সব মিলে তোমার কথা আমাদের সব সময় মনে পড়ে। তোমার কথা আমাদের কি মনে পড়ে ভাইয়া বলেন? সব সময় মনে পড়ে। তো সব সময় ইংলিশ কি জানো ভাইয়া? এক্স্যাক্টলি, ইউজুয়ালি এক্ষেত্রে যায় না, এটা হয় না। তাহলে কি হবে? অলওয়েজ। তাহলে আই অলওয়েজ রিমেম্বার, আমি সবসময় মনে করি, দ্য হলিডে, ওই ছুটির দিনটা, স্পেন্ড ইন ইউর হোম, যেই ছুটির দিনটা আমি তোমার বাড়িতে কাটিয়েছিলাম। সে বলল। ক্লিয়ার? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হি নিউ ইট ওয়াজ এ ভেরি ড্যাশ অপারেশন বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট। দেখেন, সে জানতো, হি নিউ মানে সে জানতো, ইট ওয়াজ এ ভেরি, এটা খুবই ড্যাশ একটা অপারেশন, বাট হি ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু সে দৃঢ় সংকল্প করেছিল, অথবা সে দৃঢ় সংকল্প, মানে তার মধ্যে দৃঢ় সংকল্প ছিল টু ক্যারি ইট আউট, সে আমি এটা চালাই যাব। তার মানে খেয়াল করে দেখেন, অপারেশন কি ট্রাবলসাম হয়, অপারেশন কি ডেঞ্জারাস, অপারেশন কি ডিফিকাল্ট, নাকি অপারেশন রিস্কি? এক্স্যাক্টলি, গুড, বুঝা গেছেন। অপারেশনটা ছিল ঝুঁকিপূর্ণ। কি ছিল বলেন তো ভাইয়া? ঝুঁকিপূর্ণ, মানে বাঁচতেও পারে মরতেও পারে। তার মানে হি নিউ ইট ওয়াজ এ ভেরি রিস্কি অপারেশন, সে জানতো এটা খুবই রিস্কি একটা অপারেশন, রোগী মারাও যেতে পারে, বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। রিস্কি অপারেশন, ডিফিকাল্ট, ডেঞ্জারাস, ট্রাবলসাম, এগুলো আমরা অপারেশন ব্যবহার করি। আমরা বলি অপারেশনটা খুবই রিস্কি, সে বাঁচতেও পারে মরতেও পারে, এইটা মিন করতেছে। তাহলে আশা করি বুঝে গেছেন। পরের প্রশ্নটা দেখেন, আরো মজার, মিসেন্থ্রোপিস্ট, খুবই মজার একটা প্রশ্ন, এবং এটা দিয়ে দুইটা প্রশ্ন পরীক্ষা আসে। এখান থেকে দুইটা প্রশ্ন আসে, দুইটা আসে। কয়টা? দুইটা। একটা হচ্ছে দেখেন, মিসেন্থ্রোপিস্ট মানে হচ্ছে আমরা সহজে বলতে পারি কথার কথা, যে মানব জাতিকে ঘৃণা করে। তাহলে ভাইয়া মানব জাতিকে ঘৃণা করে, মানব জাতিকে কি করে বলেন তো ভাইয়া? মানব জাতিকে ঘৃণা করে। তাহলে মানব জাতিকে ঘৃণা করলে তাকে বলা হয় মিসেন্থ্রোপিস্ট। এবং আরেকটা এর বিপরীত আছে, যেটা মানব জাতিকে ভালোবাসে, প্রচুর ইম্পর্টেন্ট, ভালোবাসে, প্রচুর ইম্পর্টেন্ট, যে মানব জাতিকে ভালোবাসে, তাকে বলা হয় ফিলেন্থ্রোপিস্ট। ফিলেন্থ্রোপিস্ট। তাহলে যে মানব জাতিকে ঘৃণা করে বা মানুষকে ঘৃণা করে বা মানব বিদ্বেষী অথবা মানব জাতিকে ঘৃণা করে, তাকে বলা হয় হেটার অফ মেনকাইন্ড। হেটার অফ মেনকাইন্ড আছে এখানে, ইয়েস, এই যে হেটার মানে হচ্ছে ঘৃণা করা, অফ ডট মেনকাইন্ড মানে মানব জাতি। তার মানে যে মানব জাতিকে ঘৃণা করে তাকে বলা হয় হেটার অফ মেনকাইন্ড। এক্স্যাক্টলি। আর ভালোবাসে, এটা ফিলেন্থ্রোপিস্ট, এটাও প্রচুর আসে, ভালোবাসে, এখানে বানানটা এখানে আছে, দাঁড়ান, এই যে ফিলেন্থ্রোপিস্ট, যে মানব জাতিকে ভালোবাসে তাকে বলা হয় ফিলেন্থ্রোপিস্ট অথবা মানব প্রেমী, আর যে মানব জাতিকে ঘৃণা করে তাকে বলা হয় মিসেন্থ্রোপিস্ট বা মানব বিদ্বেষী। মজার পর হচ্ছে এটাও পরীক্ষা আসছে, এটা তো দেখলেনি, এবং এটাও পরীক্ষা আসছে, অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য এত চিল্লাচিল্লি করি যে এবার ক্লাসগুলো করেন, প্রত্যেকটা ক্লাস থেকে শেখার আছে। তাহলে মানুষকে ঘৃণা করলে মিসেন্থ্রোপিস্ট, আর মানুষকে ভালোবাসা দিলে, মানব জাতিকে ভালোবাসা দিলে তাকে বলা হয় ফিলেন্থ্রোপিস্ট। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কি বোঝায়? দেখেন, একটা শিশু জন্মের পর তার বাবা মা তার পারিপার্শ্বিক অবস্থা থেকে যেই ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটা শিখে, সেটাকে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো আমরা চাইলে বলতে পারি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ বলেন? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সে বাবা মা থেকে, ভাই বোন থেকে, ঘরের লোকদের থেকে, পরিবেশ থেকে শিখে একটা বাচ্চা। এই জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা বলতে বোঝায় আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, নট অফিসিয়াল, নট মেন, নট ইম্পর্টেন্ট। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বাপ মা, ভাই বোন এবং তার পারিপার্শ্বিক অবস্থা থেকে একটা বাচ্চা যে ধরনের ভাষা শিখে তাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অথবা ইংলিশে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ।
পরের প্রশ্নটা দেখেন মারাত্মক রকমের গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটা নিবন্ধনে আসছে অনেকবার, এক দুবার না, কয়বার ভাইয়া? অনেকবার। এই প্রশ্নটা প্রাইমারিতে আসছে, এই প্রশ্নটা এখন আপনারা দেখতেছেন বিসিএস সেম প্রশ্ন। দেন স্পষ্ট বলা আছে শাহিন উড নেভার হ্যাভ টেকেন, তাহলে দেখেন উড হ্যাভ আছে, ভিতরে আছে, উড হ্যাভ আছে, ভিতরে আছে, উড হ্যাভ আছে, কি আছে ভাই এখানে বলেন তো? ভিতরে আছে। তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনের সূত্র। কেমনে বুঝবো? এই যে থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন। আবার বলছি, এখানে উড হ্যাভ আছে, ভি থ্রি আছে, তাহলে থ্রি মানে থার্ড কন্ডিশন। উড হ্যাভ আছে, ভি থ্রি আছে, থ্রি মানেই থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানেই এক পাশে থাকবে উড হ্যাভ প্লাস ভি থ্রি, আর পাশে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি। ভাই কি বললাম? এক পাশে থাকবে উড হ্যাভ প্লাস ভি থ্রি, আর পাশে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি অলরেডি দেওয়া আছে, তাহলে এই পাশে আমাদের কি লাগবে? হেড প্লাস ভি থ্রি। হেড প্লাস কি লাগবে ভাইয়া? ভি থ্রি লাগবে। হেড প্লাস ভি থ্রি নেই কাটা, হেড প্লাস ভি থ্রি নেই কাটা, হ্যাড বিন নোইং আর হ্যাড নোন। সো নো এর যে ব্যাপারটা প্রয়োগ হবে না আমার, এই নো এর সাথে কি আইএনজি হয় নাকি নোন হয়? এক্স্যাক্টলি, এখানে আনসার হবে আসলে সি, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। আপনি যদি হ্যাড বিন নোইং বলেন উল্টা পাল্টা হয়ে যাবে। ভাই ক্লিয়ার? ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা 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 প্রিয় ভাই বোন আমার, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, প্রিয় ভাই বোন আমার, আমরা কি বুঝতেছি? ভাই দেখেন বারবার বলছিলাম না, অনেকবার বলছি পর্যন্ত, এই জন্য প্রচুর ইম্পর্টেন্ট, বারবার আসে। থার্ড কন্ডিশন, সবচেয়ে বেশি প্রশ্ন আসা পরীক্ষা থার্ড কন্ডিশন থেকে। এই থার্ড কন্ডিশন থেকে আপনি বলেন নিবন্ধন, আপনি বলেন প্রাইমারি, আপনি তো এখন দেখতেছেন বিসিএস, সব পরীক্ষা আসে। দেখেন এই যে এখন এটা বিসিএস এর প্রশ্ন, এটা 25তম বিসিএস এর প্রশ্ন সলভ করতে, নিবন্ধন আসছে, প্রাইমারিতে আসছে, প্রচুর আসে এগুলো। থার্ড কন্ডিশন, তাহলে এক পাশে থাকবে উড হ্যাভ প্লাস ভি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন, আর থার্ড কন্ডিশন মানে আর পাশে থাকবে হেড প্লাস ভি থ্রি, হেড প্লাস ভি থ্রি। একটা অপশন আছে হেড আছে, ভি থ্রি আছে, হেড আছে। She has dashed her hair a beautiful shade of brown, মানে সে তার চুলকে ব্রাউন কালার করেছে। কি কালার বলতে হবে ভাইয়া? ব্রাউন কালার করেছে, ব্রাউন কালার করেছে। এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন, এই যে কালার্ড, কালার মানে তো কালার করা, ওকে ফাইন। গিভেন মানে দেওয়া, ড্রাইড মূলত শব্দটা ছিল, ড্রাইড ছিল না, মূলত শব্দটা ছিল ড্রাই। ড্রাই মানে শুকানো, ড্রাই মানে কি ভাইয়া? শুকানো। আর এই শব্দটা ছিল ডাই, ডি ওয়াই ই। ডাই মানে হচ্ছে রং করা, রং করা বা কালার করা। তো বলা হচ্ছে শি হ্যাজ ড্যাশ হার হেয়ার, তাহলে চুল মানুষ কি করে ভাইয়া? চুল মানুষ রং করে বা কালার ইয়ে করে, তাই না বলেন? এই জন্য অফকোর্স আনসার হবে ডি। তারপরে শি হ্যাজ ডাইড হার হেয়ার এ বিউটিফুল শেড অফ ব্রাউন, মানে সে ব্রাউন কালারের চমৎকার কালারে তার চুলকে রাঙিয়েছে বা তার চুলকে কি করেছে? রং করেছে। তার চুলকে কি করেছে ভাইয়া? রং করেছে। তার চুলকে কি করেছে ভাইয়া? রং করেছে। তার চুলকে কি করেছে? রং করেছে। সো এটা হচ্ছে আসলে কালার বোঝায়। কি বোঝায় বলেন তো ভাইয়া? কালার। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে বিসিএস এর থেকে আমরা যে প্রশ্নগুলো সলভ করলাম, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমরা দেখালাম, প্রিপোজিশন থেকে বেশিরভাগ প্রশ্নগুলো। তারপরে দেখেন এখানে এই যে সেম প্রশ্নগুলো কিন্তু বারবার আসে, দেখেন হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম থেকে, ওয়ান ওয়ার্ড থেকে, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, তাই না বলেন? তারপরে ওয়ার্ড ইউজেস, তারপরে হচ্ছে ওই যে প্রিপোজিশনের ব্যবহার, হ্যাঁ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যবহার, তারপরে জিরান পার্টিসিপলের ব্যবহার, হ্যাঁ, তারপরে কি ছিল? প্রাইমারি প্রিপোজিশনের ব্যবহার। এখানে এই যে এটাও ছিল ওয়ার্ড ইউজেস। এই জিনিসগুলো কিন্তু বারবার আসে। তো একবার যদি আপনি জিনিসগুলো ভালো মতো শিখতে পারেন, তাহলে কোনোদিনও আটকাইতে পারবে। এই জন্য এত চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। তো মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনার জন্য গুড নিউজ, আমাদের কিন্তু 25 তারিখ থেকে আল্লাহর রহমতে কিন্তু আমাদের নিবন্ধনের লিখিত কোর্স শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। 18তম নিবন্ধন লিখিত কোর্স। সো যারা 18তম নিবন্ধনের লিখিত কোর্স করতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, দ্রুত ভর্তি হয়ে যাবেন। এই কারণে দেখেন, আপনি হয়তো ভাবছেন যে আমি পরীক্ষায় পাশ করার পরে তারপরে প্রিপারেশন নিব, কিন্তু পাশ করার পর আপনি সময় নাও পেতে পারেন। 17তম নিবন্ধনে যেদিন পরীক্ষা হয়েছে তার 3 দিন পর কিন্তু রিটার্ন পরীক্ষা হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, রিস্ক নিয়েন না। টাকা পয়সা জীবনে আসবে যাবে, কিন্তু সময় সুযোগ কিন্তু বারবার আসে না। এই জন্য সময় থাকতে এটা কদর করেন, প্রিপারেশন নিয়ে রাখেন। হইল, তাই না বলেন? হইলে তো আলহামদুলিল্লাহ অনেক লাভ হয়ে যাবে, না হইলে লস হলে কত হবে? 2-3 হাজার টাকা, কিন্তু লাভ হইলে কিন্তু কোটি টাকা লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা ভর্তি হতে চাচ্ছেন ইনশাআল্লাহ দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি সেরা কিছু হবেন ইনশাআল্লাহ জব মেডিসিনের সাথে। 01767265758 এবং 8 নম্বর লিখেছেন 01755072190 অথবা 01939964623। এই 3টা নাম্বারে প্রিয় হয় আমার নগদ, বিকাশ, রকেট রয়েছে। এই 3টা নাম্বারে আপনার টাকা সেন্ড মানি করে এই 3টা নাম্বারে কল দিবেন।
সো আমাদের 18তম নিবন্ধনের লিখিত কোর্স যে কোনো বিষয়, সেটা বাংলা, ইংরেজি, অথবা যে কোনো সাবজেক্ট, এবং ওদের উপর হচ্ছে স্কুল, তারপরে কি বলে এটাকে স্কুল 2, অথবা আপনি যদি বলেন কলেজ, সো সমস্যা নাই, যে কোনো কোর্স কিন্তু করতে পারবেন। সো 3000 টাকা আমরা কোর্স ফি রাখতেছি, কিন্তু অফারে মাত্র 2500 টাকা করে দেওয়া হয়েছে। মাত্র 2500 টাকা দিয়ে আপনি রিটেন প্রস্তুতি নিতে পারবেন, এবং সাথে কিন্তু অবশ্যই কি পাবেন বলেন তো ভাইয়া? বই পাবেন। কি পাবেন? বই পাবেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আপনারা যারা চাচ্ছেন যে ভাইয়া আমি প্রিলি কোর্সে ভর্তি হবো, কোনো সমস্যা নাই, আপনারা একদম নতুন প্রিলি কোর্সে ভর্তি হতে পারবেন। NTRCA, অথবা আপনি যদি বলেন কথা প্রাইমারি, অথবা আপনি যদি বলেন যে না ভাইয়া আমি 11 থেকে 20তম গ্রেড, কোনো সমস্যা নাই। 11 থেকে 20তম গ্রেড এই তিনটার কিন্তু একদম নতুন অ্যাডভান্স কোর্স শুরু হয়েছে, একদম নিউ অ্যাডভান্স কোর্স। তো যাদের টার্গেট একদম বেসিক থেকে পড়বো, যে ভাইয়া আমরা তো হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে, হ্যাঁ, তো এমন যারা রয়েছেন প্রিয় ভাই বোন আমার, বা রয়েছো, তোমরা কিন্তু চাইলে এই কোর্সে ভর্তি হতে পারো। তো এই কোর্সে ভর্তি হতে পারবো মাত্র 2200 টাকায়। কত টাকা ভাই বলেন তো? মাত্র 2200 টাকা। মাত্র কত? 2200 টাকা। মজার ব্যাপার হচ্ছে এই 2200 টাকার কোর্সের মধ্যে কিন্তু আপনি কথার কথা 1000 টাকার সমমূল্যের বই, মানে হাইলাইটস পেয়ে যাবেন, বা যেটাকে আমরা নাম দিয়েছি ভাইয়া সাজেশন। তো 1000 টাকার সমমূল্যের কি পাবেন বলেন তো ভাইয়া? হাইলাইটস পেয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার দেখেন, আমি আবার বলছি, যাদের অনেক দিনের ইচ্ছা, এই হাইলাইটস কিন্তু ফ্রি, এটার জন্য টাকা লাগবে না। হাইলাইট সম্পূর্ণ ফ্রি, কোর্সে ভর্তি হলে হাইলাইটস ফ্রি। তো দেখেন সময় সুযোগ বারবার আসবে কিন্তু, তাই না? কি মনে হচ্ছে সময় সুযোগ বারবার আসবে? না প্রিয় ভাই বোন, সময় সুযোগ বারবার আসে না, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে। তো যাদের মনে হয় যে ইনশাল্লাহ 40+ পাবেন, 40+ পাবেন, এমন যাদের মনে হচ্ছে, তারা দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান, অথবা ভর্তি হন বা না হন, আপনি কিন্তু দ্রুত প্রিপারেশন শুরু করে দেন, দ্রুত প্রিপারেশন শুরু করে দেন, কারণ যে কোনো সময় কিন্তু আপনার পরীক্ষা চলে আসতে পারে। ঠিক আছে, ইনশাল্লাহ দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন ইনশাল্লাহ। ইংরেজি ক্লাস আমি নিব, বাংলা নাসির স্যার, মোহাম্মদ স্যার, এবং আমাদের সব বিষয়ের, বাংলা মানে সায়েন্স ফ্যাকাল্টি বলেন, আর্টস ফ্যাকাল্টি বলেন, বিজনেস ফ্যাকাল্টি বলেন, সকল বিষয়ের সকল সাবজেক্টের কোর্সই করানো হবে ইনশাল্লাহ। স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে, সহকারী মৌলবী, হেড কি বলে মৌলবী, জুনিয়র মৌলবী, সব করানো হবে ইনশাল্লাহ, টেনশন নেই। ঠিক আছে, তাহলে আমি আবার বলে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনারা যারা প্রাইমারি অথবা নিবন্ধন অথবা 11 থেকে 20 একদম নতুন ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন, অ্যাডভান্স ব্যাচে, তারা 2200 টাকা করে সেন্ড করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আর যারা চাচ্ছেন যে ভাইয়া অবশ্যই আমরা লিখিত কোর্সে ভর্তি হবো, সেটা যে কোনো বিষয় হোক, সমস্যা নাই, মাত্র 2500 টাকা করে দেওয়া হলো। এই 2500 টাকায় বইও পাবেন, সাথে ক্লাসও করতে পারবেন। এই জন্য দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? বলেন, কারো কোনো প্রশ্ন? প্রিয় ভাই বোন, কারো কোনো প্রশ্ন আছে? ট্রান্সফরমেশনের রুল মনে থাকে না, রুল মনে না থাকলে যেটা করতে হবে, বেশি বেশি লিখতে হবে, বারবার লিখতে হবে। ঠিক আছে, বেশি বেশি লিখতে হবে, বারবার লিখতে হবে, বেশি বেশি লিখতে হবে, বারবার লিখতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, স্ক্রিনশট নিয়ে রাখেন। অনেকে টাকা পাঠানোর সময় কল দেন যে স্যার কোন নাম্বার টাকা পাঠাবো। আমি আবার বলছি, 25 তারিখ থেকে আমাদের নিবন্ধনের লিখিত কোর্স শুরু হয়ে যাবে। এই দুটো নাম্বার 01767265758, 07550072190, 01939964623। সো লিখিত কোর্স করতে পারবেন যে কোনো বিষয়ের মাত্র 2500 টাকা। আর এমন যদি হয় যে ভাইয়া আমি স্কুল এবং কলেজ দুইটাই করবো, হইতেই পারে, আমাদের অনেক ভাই বোন আছেন স্কুল কলেজ কয়টা করবেন? 2টা কোর্স করবেন। স্কুল কলেজ 2টা কোর্স যে আলাদা, স্কুলের কোর্স আলাদা, কলেজের কোর্স আলাদা, তাহলে 2500 করে আপনাকে 2টা কোর্স ফি দিতে হবে। একসাথে যদি কেউ ভর্তি হন 4500 টাকা দিতে হবে, 500 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হইলো। অথবা একসাথে যদি 2জন ভর্তি হন সেক্ষেত্রে 4500 টাকা। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে, আপনারা আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে আপনাদের সমস্যার কথা জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো। ইভেন যারা আমাদের পেইড কোর্সে ভর্তি আছেন, পেইড কোর্সের যারা আছেন, ঠিক আছে, পেইড কোর্সের যারা আছেন, তারা অবশ্যই আপনারা আমাদের থেকে ছাড় পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের জন্য ভালোবাসা থাকবে, ছাড় থাকবে। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, তারা যদি লিখিত কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই ছাড় পাবেন। ইভেন পেইড ব্যাচের স্টুডেন্টরা যদি আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চান, সেক্ষেত্রেও কি পাবেন? ছাড় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার 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 ভাইয়া, আমি আবার বলছি, দেখেন, কেউ যদি রেজাল্টের অপেক্ষা করেন, তার মানে এটা নিজের মাথায় নিজে কুড়াল মারার মতো হবে। রেজাল্টের জন্য অপেক্ষা না করে প্রিপারেশন শুরু করে দেন। পাস করলে ছক্কা, না করলে নাই। লস হলে কত হবে বলেন? কোনো কারণে যদি কেউ পাস না করেন, আমি দেখেন আরেকটা বিষয় আশ্বস্ত করে দিই, ধরেন কোনো কারণে আমাদের লিখিত কোর্সে ভর্তি হয়েছেন, কিন্তু আপনি নিবন্ধনের প্রিলিতে পাস করেন নাই, তো আপনার তো রিটেন কোর্স দরকার নেই। আপনার হয়তো মনে হতে পারে আচ্ছা ঠিক আছে দরকার নেই,
আপনারা যদি কেউ আমাদের এই লিখিত কোর্সে ভর্তি হওয়ার পর নিবন্ধনের প্রিলি পরীক্ষা পাস না করেন, টাকা মার যাবে না, টেনশন নাই, আপনাদেরকে আমরা ফ্রিতে এই কোর্সগুলো অ্যাড করে দিব। আপনি যদি চান প্রাইমারি কোর্স, প্রাইমারি, নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড, আপনি যেইটা বলেন এখান থেকে যে কোনো একটা কোর্সে আপনাকে ফ্রিতে আমরা অ্যাড করাই দিব, যদি এই কোর্সে ভর্তি হওয়ার পর আপনি পরীক্ষা পাস না করেন। কিন্তু আমরা দোয়া করি, আল্লাহ চাইতো আপনারা সবাই যেন অবশ্যই পাস করেন, সবাই যেন অবশ্যই কি করেন, পাস করেন। ঠিক আছে স্যার, কোন কোর্সে ভর্তি হলে প্রাইমারি, নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড সব হবে? ভাইয়া প্রাইমারি কোর্স আলাদা, নিবন্ধন কোর্স আলাদা এবং 11 থেকে 20তম গ্রেড কোর্স আলাদা। এবং মজার ব্যাপার হচ্ছে 11 থেকে 20তম গ্রেড করলে মোটামুটি বাংলাদেশের সব চাকরি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে, সেটা প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, সবই হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। কালকে ভর্তি হয়েছি স্যার, ক্লাসের কোনো রুটিন পাচ্ছি না। ভাইয়া কালকে ভর্তি হয়ে আজকে রুটিন পাইতে হইলে তো অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আপনি একটু যোগাযোগ করলে রুটিন পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, একটু যোগাযোগ করলে রুটিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এনটিআরসি রিটেন ক্লাস আমি করাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। স্কুল কলেজ ইংরেজিতে কত নেবেন? ভাইয়া এখানে লেখা আছে। হ্যাঁ, স্কুল কলেজ আমাদের দুইটা কোর্সের ফি আলাদা আলাদা করে 2500 করে 5000 টাকা। হ্যাঁ, এখন স্কুল কলেজ কেউ যদি দুইটাই একসাথে ভর্তি হয় তার জন্য ডিসকাউন্ট, স্কুল কলেজ দুইটা একসাথে ভর্তি হলে মাত্র 4500 টাকা। তারপরে যদি কারো সমস্যা থাকে আপনারা এই নাম্বারে ফোন দিয়ে বলবেন ইনশাআল্লাহ, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক শুভকামনা রইলো। যারা দ্রুত ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি দ্রুতই সফলতা আসবে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ। আর যারা টাকাকে ভালোবেসে, টাকার মায়া করে, টাকা সেভ করে রেখে দিবেন ইনশাআল্লাহ, তারা কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। কেন প্রিয় ভাই বোন আমার, কোচিং এ ভর্তি হইতে হবে এটা জরুরি না, কিন্তু পড়াশোনা করতে হবে। কোচিং এ ভর্তি হলে যেটা হয়, সবার সাথে পড়াশোনাটা সুন্দর হয়, গুছালো হয় এবং স্যারদের থেকে ভালো গাইডলাইন পাওয়া যায়, এই আর কিছু না। ঠিক আছে, তো কোচিং এ ভর্তি হইতে হলে মন চাইলে ভর্তি হওয়ার, না মন চাইলে নাই, কিন্তু পড়াশোনা করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, পড়াশোনা করেন। আমি আবার বলছি, পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক 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 শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।